আরে একটা জিতলে পিয়ারুল পশ্চিমবাংলায় বিজেপি এসে যাবে, এরকম কোনো ব্যাপার নয় তো ভাই। এটা তো ভুল বুঝে রাখা হয়। তৃণমূলই বিজেপিকে নিয়ে এসছে পশ্চিমবাংলাতে। আর এটাও বলছি, যাদেরকে দিয়ে বলে যে আইএসএফকে জিতালে বিজেপি চলে আসবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিজেপি আসলে আইএসএফই আপনাকে আটকাবে, তৃণমূল আপনার পাশে দাঁড়াবে না। তার একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির চোখের প্রবলেম হয়েছে। উনি ট্রিটমেন্ট করতে কোথায় গিয়েছেন? আমেরিকাতে। গত বছরে এই টাইমে গিয়েছিল, এই বছরে এই টাইমে সেম সময়ে আমেরিকায় ট্রিটমেন্ট করতে গিয়েছেন। গত বছরে প্রচুর এটা নিয়ে চর্চা হয়েছে, অনেকে খিল্লি করেছে, আমি খিল্লি চর্চা করিনি। আমি শুধু এতটুকুই কথা বলেছিলাম যে অভিষেক বাবু, আপনার পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এমপি, প্রায় 4.5 লাখ টাকা মতো সাম্মানিক ভাতা পান, তারপরেও বৈধ অবৈধ কী আছে আমি প্রশ্ন করছি না, কিন্তু আপনি চাইলে আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। কিন্তু এ রাজ্যের একজন মৎস্যজীবী যে দিনে 300 টাকা ইনকাম করে, এ রাজ্যের যিনি একজন ফল বিক্রেতা, এ রাজ্যের একজন আপনার ভ্যান চালক, এ রাজ্যের একজন ডেলিভার, তাদের চোখের যদি সমস্যা হয়ে যায় তাহলে তারা অন্ধ হয়ে যাবে, ট্রিটমেন্ট পাবে কোথায়? তাহলে আমেরিকাতে যে সেট আপটা আছে সেটা পশ্চিমবাংলায় নিয়ে আসুন, কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1 বছর হয়ে গিয়েছে, সেটা আনেনি। বরঞ্চ এই স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ কিভাবে করা যাবে, স্বাস্থ্যক্ষেত্রে পাবলিক গুডস থেকে কিভাবে প্রাইভেট গুডসে ট্রান্সফার করা যাবে, তার অপচেষ্টা তলে তলে এরা চালাচ্ছে। আমি কেন বললাম তৃণমূলী বন্ধুদেরকেও, যাদেরকে দিয়ে বলাচ্ছে নওশাদ সিদ্দিকী, আইএসএফ, পিয়ারুল ভাই, এরা নাকি আপনার বিজেপির সুবিধা করে দিচ্ছে, আমি আপনাদের বলছি একটু ঠান্ডা মাথায় দেখুন তো, একটু ভাবার চেষ্টা করুন। এখানে আমি আছি, এর নিচে যে জায়গাটা আছে, এখানে যে জায়গায় আছে, এত ভালোবাসার মানুষ আমার এখানে আছেন, এক কথায় জান দিবার জন্য প্রস্তুত আছেন, এমন এখানে খুঁজলে অনেক পাওয়া যাবে, তাই তো নাকি ভাই? তো আমি আপনাদের যদি বলি, আপনাদের ভালোবাসার ভাই, কালকে আমি এখানে ধান চাষ করব, সম্ভব হবে? কেন হবে না? এটা ধান চাষের জন্য উপযুক্ত জায়গা নয়। তারপরেও ভাইজান বলেছে 6 মাস তো টাইম লাগবে এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে। মাটি তুলতে হবে, এই ইট বালি পাথর যে তুলে ফেলে দিতে হবে, ধান চাষের জন্য যে মাটির দরকার সে মাটি ফেলতে হবে, 6 কি 8 মাস টাইম লাগবে। তারপরে ভাইজান বলেছে ভালোবেসে ধান চাষের উপযুক্ত হবে। পশ্চিমবাংলাতে 1992 সাল থেকে শুরু করে তারও যদি পিছনে আপনি যান, বিজেপি প্রচুর চেষ্টা করেছে এই পশ্চিমবাংলাতে তাদের গাছকে বপন করবে, প্রচুর চেষ্টা করেছে বিজেপি, বিভিন্ন কৌশলে চেষ্টা করেছে। জ্যোতিবাবুর আমলে চেষ্টা করেছেন, বুদ্ধবাবুর আমলেও চেষ্টা করেছেন, কিন্তু জ্যোতিবাবুর আমলের কথা যেটা বললে আপনারা আরো ভালো করে জানতে পারবেন যে জ্যোতিবাবু বলেছিলেন এরা বড় দল, কোনোভাবেই এই বীজ বপন করলে উনি স্প্রে মারতেন, আর কি করতেন, বীজকেই অঙ্কুরেই বিনষ্ট করে দিতেন। বিজেপি দেখলো পশ্চিমবাংলাতে তারা ফসল ফলাতে পারবে না, সেই জন্য অনেক চেষ্টা সাধনা করে 1998 সালে তৃণমূলকে দিয়ে কংগ্রেসের থেকে ভাঙিয়ে পশ্চিমবাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সেই চাষ করতে শুরু করেছিল, তার জমিটা রেডি করতে শুরু করে 2011 সালে এসেছে তাকে ক্ষমতায় বসিয়ে, আর 2016-তে আপনারা দেখুন কোন জায়গায় বিজেপি পৌঁছে গেল। অনুকূল পরিবেশ তো তৃণমূল বিজেপিকে করে দিয়েছে, এখনো করে দিয়েছে। আপনারা জানেন কদিন আগে গার্ডেন রিচে একটা সমস্যা হয়েছিল, দুটো গোষ্ঠীর মধ্যে মতনৈক্য হয়েছিল, মত পার্থক্য হয়েছিল। আমরা তার কয়েকদিনের মধ্যেই দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে দিল। আর দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন দেখছি কোন আদিবাসীদের ওপরে, জনজাতির ওপরে, মাইনরিটিদের ওপরে আক্রমণ হচ্ছে, সেখানে যেতে চাইলে
বা কোনো মানুষের উপর আক্রমণ হলে সেখানে যেতে চাইলে নওশাদ সিদ্দিকীকে 144 এর নামে আটকে দেয়। আর শুভেন্দু অধিকারী যেখানে ধর্মীয় বিষয়ে মতনৈক্য হয়েছে, এর মতো নেতা গেলে ওখানে অশান্তি হয়তো বাড়তে পারে, সেখানে কিভাবে বিচরণ করতে পারে, মমতার পুলিশ কেন আটকায় না? ভাবতে পারেন না? ভাববেন শ্যামপুরে আমিও তো যেতে পারতাম, 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে, 67টা মুসলিম ছেলের নামে কেস দিয়েছে এই মমতা ব্যানার্জির পুলিশ। তারপরও আমি ওখানে যাইনি কেন? আমি এই জন্যই যাইনি, আমি যদি যাই ঘটনা যদি বাড়ে, ক্ষতিগ্রস্ত কারা হবে? গ্রাসরুট লেভেলের মানুষেরা, ভিন্ন ধর্মেরও হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, সেই জন্য আমি যাওয়া থেকে বিরত আছি। কিন্তু দেখুন ওখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, শুধু চলে যাচ্ছে নয়, সামনে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে পাইলট কার করে নিয়ে যাচ্ছে। তাহলে বাংলায় বিজেপির চাষটা কারা করছে? বাংলায় বিজেপির চাষটা কারা করছে একটু বলুন। ভয় লাগছে নাকি? টিএমসি করছে, এবার বুথের স্তরে টিএমসি করছে না, করছে কোথায়? কালীঘাট থেকে হচ্ছে। তাই মানুষকে বলবো একটু বুঝুন, ভাবুন। বলে দিও সহজ, আপনাদেরকে কালীঘাট থেকে যে তোতা পাখির মতো বলিয়ে দিচ্ছে আর আপনারা এখানে এসে উগলাচ্ছেন। সময় এসেছে, কাকে কান নিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকাবেন না, কানে হাত দিয়ে দেখুন, কানে হাত দিয়ে দেখুন। আপনারাও এখন ভাববেন যে পশ্চিমবাংলার বিধানসভাতে নওশাদ ভাইজানের সাথে যদি আমাদের সেই সময় সংযুক্ত মোর্চার আরো 8-10টা বিধায়ক অন্তত যদি দিতাম, তাহলে বুঝতে পারতো যে বর্তমানে বিজেপি আর তৃণমূলের বাহিনীটা অন্তত এরা ভাঙতে পারতো। কিন্তু তখন আপনারা কি করেছিলেন? আপনাদেরও দোষ নয়, এইরকম স্টেজ করে আর কিছু মৌলী সাহেব ভাড়া করে নিয়ে এসে, কিছু ইমামকে ভাড়া করে নিয়ে এসে আপনাদের বলেছে এ এসে যাবে, সেই এসে যাবে, হ্যাঁ এসে যাবে, তা না যাবে। আরে কে আসছে যাচ্ছে তা নিয়ে বড় কথা নয়, কে আপনাদের জন্য লড়াই করবে, কে আপনাদের হকের কথা বলবে, কে আপনাদের আবাস যোজনা নিয়ে কথা বলবে, কে আপনাদের 100 দিনের কাজের জন্য কথা বলবে, কে আপনাদের রুটি বৃদ্ধির কথা বলবে, কে আপনাদের ন্যূনতম যে ওয়েজেস আছে মিনিমাম ওয়েজেস বৃদ্ধির কথা বলবে, সেটাকে আপনাকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। এটা সময় এসেছে। তাই বন্ধুগণ, আমরা এখানে বামেদের সমর্থন নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে আমরা অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে আমরা ভোটে দাঁড় করিয়েছি। আপনাদের কাছে আশা করব আগামী 13 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে বামেদের সমর্থিত তথা আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠাবেন। বিধানসভার মধ্যে গিয়ে পিয়ারুল ইসলাম এখানকারের পরিযায়ী যে শ্রমিক আছে তাদের দুর্দশার কথা তুলে ধরবে। বিধানসভার মধ্যে গিয়ে হাড়ুয়া বিধানসভার মধ্যে যে প্রায় 3 লক্ষর অধিক মানুষ বাস করে, 4 লক্ষের কাছাকাছি মানুষ বাস করে, 280টা বুথ হওয়ার পরেও কেন হাড়ুয়া বিধানসভার মধ্যে একটা কলেজ নাই, তার কলেজের দাবিটা সেখানে তুলবে। এই উপনির্বাচনে এই একটা সিটে জিতলে বিজেপি এসে যাবে, এই ধরনের কোনো ব্যাপার নয় তো। 2021-এ আপনারা অনেকে ইচ্ছা করার পরেও অনেকে ভোট দেননি, আপনাদেরকে একটা ভুল বুঝিয়ে রেখেছিল কি বিজেপি এসে যাবে। আর এই উপনির্বাচনে বিজেপি এখন 70-এর নিচে নেমে গিয়েছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 50-এর আশপাশে চলে গিয়েছে। কারণ ও ম্যাক্সিমাম ওই যে 20টা যে বিধায়ক, 20-30টা বিধায়ক খোঁজলে দেখা যাবে গোপনে সব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে। ঠিক একইভাবে তৃণমূলের যে বিধায়ক আছে তারও একটা হেভি অংশ কিন্তু গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে। তার কদিন আগে দুজনের উপরে খুব হামলা চামলা হয়েছে, একটু আতস কাঁচলে দেখা যাবে তাদের, সবার কথা বলছি না, তাদের মধ্যে কারো হয়তো অবস্থান আবার বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে। যাক, আমি উপসঙ্গে যাচ্ছি না। তাই আপনাদের বলবো, এখন 1.5 বছরের জন্য যে যে দল করেন, যার যেটা ভালো লাগে সবটা ছাড়ুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী যে লড়াইটা দেয়, লড়াইয়ের সাথী করে আপনারা এখান থেকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে 1.5 বছরের জন্য পাঠান। 1.5 বছরের পারফরমেন্স দেখবেন, 1.5 বছরের পারফরমেন্স দেখবেন। যদি মনে হয় চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসেছেন, 2026-এ আবার নির্বাচন আসছে, তখন আপনারা কি করবেন?
তাকে প্রত্যাখ্যান করবেন, ভোট দেবেন না। কিন্তু আপনাদের বলবো একবার সুযোগ দিন।